জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। পরে আইনজীবী জানান, বাংলাদেশ সবসময় সাংবিধানিক প্রক্রিয়ায় চলছে, ভবিষ্যতেও এই প্রক্রিয়া মানা হবে। এই জুলাই সংস্কার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন রিটকারীর আইনজীবী মামুন মাহবুব। এ সময় আরেক আইনজীবী শিশির মনির জানান, সংসদকে পাশ কাটিয়ে আদালতকে ব্যবহার করে সংস্কার প্রস্তাবের বিষয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে সরকার। আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন জামাত ও বিএনপি প্রার্থী। বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা করেছেন এই 5 প্রার্থী। আজই শুনানি হতে পারে। মামলা করা জামাতের 4 প্রার্থী হলেন নারায়ণগঞ্জ 2 আসনের ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ 3 এর ইকবাল হোসেন ভূঁইয়া, লালমনিরহাট 1 এর আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট 2 এর ফিরোজ হায়দার। এছাড়া ময়মনসিংহ 1 আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালে। এর আগে বিএনপির পক্ষ থেকে 7টি ও জামাতের পক্ষ থেকে 3 আসনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। অন্তর্বর্তী সরকার দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে। 12 তারিখ প্রথম অধিবেশন শুরু হলে সংসদে বিষয়টি উপস্থাপিত হবে বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, সংসদে বিস্তারিত আলোচনা শেষে কোন কোন অধ্যাদেশ গৃহীত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতীক সংক্রান্ত সংশোধনী সংসদে গৃহীত হয়ে আইন হিসেবে পাশ হলে পরবর্তী ধাপে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় এবং দেশের সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে বদ্ধপরিকর। আগামী 12 তারিখে এই নতুন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন হবার পরে পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না, এটা ওই দিন সিদ্ধান্ত হবে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জাতীয় প্রতীক বা দলীয় প্রতীকে হবে কি হবে না, এ বিষয়ে যেটি সংশোধন করা হয়েছে, এটা যদি গ্রহণ করা হয় তাহলে এটা আইন আকারে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে উপস্থাপন হবে। এটা আইন আকারে পাশ হলে এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে তো আমরা নির্বাচনের দিকে আমাদেরকে এগোতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দু দেশ একসাথে কাজ করবে বলে আশা করছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। As I mentioned, where both India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance. In India, it's Panchayati Raj system, which has a very strong foundation now as part of our national government. And we agreed that we should look at new opportunities for connecting our policy focuses in this area in a manner that becomes mutually beneficial for both of us. বাংলাদেশের নতুন সরকারের সাথে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সুসম্পর্ক থাকবে বলে আশা করছেন দেশটির হাই কমিশনার সারা কুক।
দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। এ সময় সারা কুক আরও জানান, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা ও রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ব্রিটিশ কূটনৈতিক বলেন, দেশের এই নতুন অধ্যায়ে যুক্তরাজ্য সবসময় বর্তমান সরকারের পাশে থাকবে। Where we have reaffirmed the strength and depth of the UK-Bangladesh partnership. We discussed strengthening cooperation across a whole range of different areas in support of our shared priorities, including economic growth, migration, security, climate change, and also the Rohingya. বাংলাদেশ সহ সব দেশের জন্য ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ালো কাতার। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির পর্যবেক্ষণ করে ভিসার মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব ধরনের ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি 2026 থেকে কার্যকর হবে। এক বিবৃতিতে কাতার জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে এবং কোনো ফি লাগবে না। তবে 28 ফেব্রুয়ারির আগে লঙ্ঘন করা সব ধরনের প্রবেশ ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় নিষ্পত্তি করতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্ট আন্তর্জাতিক বিমান চলাচলেও। বন্ধ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকায় একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। যদিও আগাম ঘোষণা থাকায় বিমানবন্দরে কমেছে যাত্রীদের ভিড়, তবে প্রতিদিনই তাৎক্ষণিক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে এসে যাত্রীরা পড়ছেন বিপাকে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আকাশপথে অস্থিরতা ক্রমেই বাড়ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 3 মার্চ একদিনেই বাতিল হয়েছে 38টি ফ্লাইট, আর 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে 147-এ। বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পাশাপাশি সৌদি আরব, ইতালি ও ব্যাংককে চালু রয়েছে সরাসরি ফ্লাইটগুলো। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগেভাগেই তথ্য পাওয়ায় বিমানবন্দরে আসেননি অনেকে। আমি দুবাইতে যাব, তো আমি ভিতরে ঢুকছি আমার টিকিট নিয়ে। এরপর এরা বলছে যে আমার টাইম আছে, যার জন্য এরা বলছে যে ওয়েটিংয়ে থাকো। 3 কাউন্টার যাওয়ার পরে বললো যে তোমার টিকিট ক্যান্সেল। হ্যাঁ, দেশে গন্ডগোল, টিকিট ক্যান্সেল। তুমি অ্যাম্বাসেডার ফোন দিয়ে টাকা পয়সা রিটার্ন আনো, রিটার্ন না তুমি যে বেমান সৌদিতে যায় এই বেমানের টিকিট কাটো। টার্মিনাল জুড়ে পরিবেশ মোটামুটি স্বাভাবিক। বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তন হয় যাত্রীদের মধ্যে উদ্বেগ আর অপেক্ষা। আমার ভিসার মেয়াদ আছে আর 2 দিন, এখন আমি না যেতে পারলে আমার সমস্যা হবে। তো সৌদি আরব যাব, কাতার ট্রানজিট। আমরা এমন কোনো আপডেট পাইতেছি না যে এয়ারপোর্টে কর্তৃপক্ষ কোনো আপডেট দিচ্ছে না। আমরা এমন কি করব, কি করণীয় কি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যাত্রীদের সর্বশেষ তথ্য দিয়ে সহায়তা করছে সাধ্যমতো। ডিরেক্ট যে ফ্লাইটগুলো আছে, যেগুলো মধ্যপ্রাচ্যের ট্রানজিট নাই, সেই ধরনের ফ্লাইটগুলো বাংলাদেশ বিমান চালু করেছে। যেমন সকালবেলায় চলে গেল রোমে, তারপর হচ্ছে আপনার সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে কিছু কিছু ফ্লাইট যাচ্ছে, দাম্মাম ব্যতীত আপনার জেদ্দা, তারপরে হচ্ছে রিয়াদ, এইসব ফ্লাইট যাচ্ছে। আর এশিয়া মহাদেশের ফ্লাইটগুলো তো এগুলো চালু আছে। কুয়েত, তারপর হচ্ছে কাতার, দুবাই, আবুধাবি, শারজা, এগুলো এখন পর্যন্ত ফ্লাইট বাতিল দেখাচ্ছে। আগাম তথ্য প্রদানের ফলে তাৎক্ষণিক ভোগান্তি কমলেও ভ্রমণে অনিশ্চয়তা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের জন্য। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গত রোববার গুরুতর জখম শিশুটিকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায়ের হওয়া অপহরণ ও হত্যা চেষ্টার মামলা এখন রূপ নিচ্ছে হত্যা মামলায়। বিস্তারিত জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারে নিয়োজিত শ্রমিকরা প্রথম তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে এলাকার লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। হাসপাতালের পরিচালক বলেন, রোববার রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়, তবে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এবং এখানে মেয়েটার ডিপ ইঞ্জুরি হয়, আমাদের ডাক্তারদের সাথে যেটা জানা গেছে এখানে পোকাপট যেটা সেটা পর্যন্ত প্রায় শ্বাসটানো পর্যন্ত কেটে গেছে। তারপরে অপারেশন করার পরে কালকে পৌরসভাটি ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়।
শিশুটির এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। অতি দ্রুত ঘটনাটা তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই, পুরো এলাকাবাসী এটা আমরা চাই। কোনো প্রকাশ্যে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, যার ফলস্বরূপ এটার কোনো যে আইনি যথাযথ প্রক্রিয়া হইলে এটার কিছুটা কম আসতো, কিন্তু সেটা সম্ভবপর হচ্ছে না কেন, এটা নিয়ে আমরা আশঙ্কা করছি। আমরা এর সর্বোচ্চ বিচার দাবি করতেছি এবং আমরা এতটুকু আশাবাদী যে বর্তমান সরকার এটা বিবেচনায় আনবে। এই ঘটনায় গত 1 মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছেন শিশুটির মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। এই বিষয়টা নিয়ে তদন্ত করছি, আমাদের তদন্তের যখন কোনো আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো। এই মুহূর্ত পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করছি, আমাদেরকে একটু সময় দিতে হবে। নিহত শিশুর নাম ইরা, তার বাবা মনিরুল ইসলাম টমটম চালক। তারা সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা। কুমিরা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। কিভাবে শিশুটিকে এখানে আনা হলো, কে আনলো, সেই প্রশ্ন এখন নিহতের স্বজন ও এলাকাবাসীর। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। অস্ট্রেলিয়ার জাল ভিসা দিয়ে মানব পাচার চক্রের মূল হোতাসহ টিভিআই ট্রাভেলসের 4 সদস্যকে আটক করেছে র্যাব। নিজেদের তৈরি অ্যাপসের মাধ্যমে ভুয়া ভিসা দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা নিত তারা। এরপর নানা টালবাহানা করে পালিয়ে যেত প্রতারক চক্র। গত 2 মার্চ কাওলা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির। উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমাতে চায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেকের স্বপ্ন পূরণ হলেও কেউ কেউ থমকে দাঁড়ায় দালাল অথবা প্রতারক চক্রের খপ্পরে পড়ে। ছবি শরীফ মোল্লা, ওমর ফারুক বা আবুল কালাম সেই থমকে দাঁড়ানোদের দলের। পড়েছিলেন টিভিআই ট্রাভেলস নামক প্রতারক চক্রের খপ্পরে। প্রায় 1 বছর ঘুরে ব্যর্থ হয়ে দ্বারস্থ হন প্রশাসনের। আমরা 4 জন ছিলাম, আমাদের কাজিন সহ 4 জন। উনি বলছে যে আমাদেরকে সাব ক্লাস 462 ভিসায় অস্ট্রেলিয়া পাঠাইবে। তো আমাদের থেকে ফিঙ্গার নিছে, ফিঙ্গার নেওয়ার পরে তারা আমাদের থেকে 4 জনের 94 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর আমাদের আর ফ্লাইট দিতেছে। 1 বছর ভোগান্তি অবস্থায় আছি, আমাদের চেক দিছে, মানি রিসিট দিছে, মামলা করছি, ওয়ারেন্ট আছে। 2 মার্চ মিরপুর কাওলা এবং যাত্রাবাড়ি সন্নিরাখড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং তার 3 সহযোগীকে আটক করে র্যাব 4। মামলায় আমরা মোট 4 জন আসামিকে গ্রেফতার করেছি। মামলার এজাহার অনুসারে আমরা যেটা জানতে পারি যে টিভিআই ট্রাভেলস নামক একটি ট্রাভেল এজেন্সি বিভিন্ন লোভনীয় প্রলোভন এবং চাকরির অফার দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে। র্যাব জানায় বিভো নামের এক অ্যাপের মাধ্যমে তারা চালাতো এই প্রতারণা। অ্যাপসে ভুয়া ভিসা দেখিয়ে হাতিয়ে নিত পাসপোর্ট প্রতি 20 লাখ টাকা। এই অ্যাপের মাধ্যমে তারা যখন ম্যাক্সিমাম ভুক্তভোগী যারা আছেন তারা আসলে ওই অ্যাপের মাধ্যমে চেক করার পরে দেখতে পান যে তাদের ভিসা ওকে, তো তখন তারা ফুল পেমেন্টই করে দেন এবং পরবর্তীতে আর টিকিট এবং এই ভিসা দিয়ে তারা কখনোই এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন না, বিকজ তাদেরকে বিভিন্ন টালবাহানায় আজকে না কালকে, কালকে না পরশু এভাবে হয়রানি করা হয়। ভুক্তভোগীরা বলছেন অনেকেই ঋণ করে টাকা দিয়েছিলেন, কিন্তু ঋণ পরিশোধের চাপে যেতে পারছেন না নিজ এলাকায়। আজকে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। এখন আমাদের আপনাদের মাধ্যমে একটাই দাবি, আমাদের কিভাবে এই টাকাটা উদ্ধার করে দেওয়া যায়, আমাদের টাকাগুলো যেন সঠিকভাবে পাই। 30 কোটি টাকা। তাতে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না। এমন প্রতারকদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি নিজেদের অর্থ ফিরে পেতে চান ভুক্তভোগীরা। রায়হান কবির, 71, ঢাকা। দর্শক, বিপিসির চেয়ারম্যান রেজাউনুর রহমান কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দেশীয় ক্রুড থেকে আমাদের ডিজেল, পেট্রোল এগুলি আসে এবং আমাদের ইম্পোর্টেড ক্রুড থেকে আসে। তো টোটাল অ্যামাউন্টটা হলো 20% মতো। তো সেইখানে আমাদের জানুয়ারিতে 1 লক্ষ মেট্রিক টনের কনসাইনমেন্ট ছিল, সেটা আমরা অলরেডি এনেছি। ফেব্রুয়ারিটা আমরা এনেছি। মার্চেরটা আমাদের 2টা কনসাইনমেন্ট, 1 লক্ষ করে 2 লক্ষ। অ্যাকচুয়ালি পুরো বছরে হলো আমাদের মোট 14টা কনসাইনমেন্ট বা 14 লাখ মেট্রিক টন। তার মানে 2 মাসে আমরা শুধু 2টা কনসাইনমেন্ট নিয়ে আসি, আর প্রতি মাসে হলো 1টা করে।
সেইভাবে আমাদের প্রতি কনসাইনমেন্টের অ্যামাউন্ট হলো 1 লক্ষ মেট্রিক টন। তো মার্চেরটা আমাদের লোড হয়েছে। আমাদের এখন আমরা অপেক্ষা করছি যে এটা আমাদের এটা অবশ্য হরমুজ দিয়ে আসবে, হরমুজ প্রণালী দিয়ে, এটা আমরা অপেক্ষা করছি। তবে আমাদের বিকল্প আমরা চিন্তা ভাবনা করে রেখেছি, যদি আমাদের মজুদ এবং যে রিফাইন্ড অয়েলের কার্গোগুলো আসার ব্যাপারে যে আমি আপনাদেরকে পজিটিভ কথাগুলো বললাম, এটার প্রেক্ষাপটে আমাদের ডিসিশন আমরা নিব। যদি প্রয়োজন হয় তাহলে আমরা রিফাইন্ড অয়েল আরো নিব। যেটা বলছিলেন যে মার্চে 2টা কনসাইনমেন্ট ক্রুড অয়েল আসার কথা, 2 লাখ মেট্রিক টন, রাইট। দুইটাই মানে একটা হলো ফেব্রুয়ারি 1 মার্চের 1 তারিখ ছিল, সেটা আপনার লোড হলো। আমরা মেসেজ পেয়েছি যে লোড হয়েছে। আর আরেকটা হলো 22 তারিখ। না, এখনো ছাড়েনি। ওই তো আপনাকে বললাম যে আমরা এখনো আমাদেরকে নেগেটিভ কোনো কিছু জানাই নাই। আর আমাদের রিজার্ভ এবং রিফাইনারি অয়েলের যে সাপ্লাই চেইন, এটার প্রেক্ষিতে আমরা ডিসিশন নেব যে আমরা অ্যাডিশনাল রিফাইন্ড অয়েল আনবো কিনা। আমাদের প্রস্তুতি নেওয়া আছে। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ প্রেক্ষাপটে দেশের জ্বালানি মজুদ ও আমদানির সবশেষ তথ্য আমাদেরকে সাংবাদিকদেরকে জানাচ্ছিলেন বিপিসি চেয়ারম্যান রেজাউর রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে ইরান ইসরায়েল আমেরিকা সংঘাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সন্দ্বীপের SM তারেকের চট্টগ্রামের বাসায় এখন শুধুই শোক। স্বজনরা ভিড় করছেন নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে। সরকারি ব্যবস্থাপনায় মৃতদেহ দেশে আনার দাবি জানিয়েছেন তারা। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। এবার ঈদে দেশে আসার কথা ছিল বাহরাইন প্রবাসী SM তারেকের। মেয়েকে কথা দিয়েছিলেন আনবেন নানা রকমের উপহার, কিন্তু গেল সোমবার ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে প্রাণ গেছে তারেকের। বাবাকে হারিয়ে এখন শোকে স্তব্ধ নিহতের কলেজ পড়ুয়া একমাত্র কন্যা তাসনিম। বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যে ক্যাম্পটাতে থাকে ওইখানে হচ্ছে আমার ফুফুদের এলাকার অনেক আত্মীয় স্বজন থাকে, তো ওদের মাধ্যমে আমার ফুফু জানছে সকালবেলা ভোরবেলা। তো আমার ফুফু আমার আম্মুকে সকালবেলা জানাইছে। তখনও শিওর ছিলাম না যে এত বেশি খারাপ কিছু হয়ে গেছে, পরে আস্তে আস্তে শিওর হয়েছে। স্বজনরা জানান বাহরাইনে RC ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে ট্যাঙ্কার ব্লাস্টার হিসেবে কাজ করতেন তারেক। ক্ষেপণাস্ত্রের একটি খণ্ডাংশ এসে আঘাত করলে তিনি নিহত হন। বোমাটা ওরা কাজ শেষ পর্যায়ে ওরা ছাদে উঠছে, শিবের উপরে উঠার পরে দিয়ে ওরা 3 জন লোক ছিল। ওঠার পরে হঠাৎ করেই কোথায় থেকে এটা বোমা আসলো, আসিয়ে ওর মাথার পিছনে অংশ পড়ছে। পড়ার পরে দিয়ে আশেপাশে যারা ছিল ওদের রক্তাক্ত হয়ে গেছে। ওর মাথায় রক্ত আঘাতেই পুরা আশেপাশে যারা ছিল রক্তাক্ত হয়ে গেছে। তারেকের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সরকারের কাছে একটা আবদার করতেছি, যখন ফ্লাইট স্বাভাবিক হবে, হ্যাঁ, বিদেশের সাথে ফ্লাইট যখন স্বাভাবিক হবে, যেন লাশটা সরকারি সহায়তায় সহজভাবে যেন লাশটা দেশে পৌঁছায়। এই পরিবারে এই লোক চলে যাওয়ায় এদের পরিবারটা নিঃস্ব। আর এখন আমাদের সর্বপ্রথম দাবি হলো, যদি সরকার থেকে এম্বাসির মাধ্যমে সম্ভব হয়, আমাদের লাশটা যেন দ্রুত গতিতে দেশে পাঠাতে পারে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 বাংলাদেশি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। রংপুর নগরীর প্রেস ক্লাব মার্কেটে কেবল ওয়ান অফিসে ঢুকে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ব্যবস্থাপনা পরিচালককে গুলি করে হত্যার হুমকির ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে একজনকে র্যাব ও আরেকজনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেফতারে জোর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাহবুব সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। রোববার দুপুরে রংপুর নগরীর প্রেস ক্লাব এলাকায় কেবল ওয়ানের অফিসে ঢুকে তারা মুঠোফোনে হত্যার হুমকি দেয় ডিশ ব্যবসায়ীকে। পরে হুমকি দেবার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তো 15 থেকে 16 জন, এর মধ্যে 2-3 জন ওনাকে
শাসাচ্ছিল আমাদের ম্যানেজারকে শাসাচ্ছিল এবং কেন তুই করবি না, কেন তুই দিবি, তোকে আজকেই দিতে হবে, এই ধরনের তুই তুকারি ভাষা থেকে মুখের গালিগালাজ সহ। স্যারকে হুমকি দিচ্ছে যে আপনার পরিবারকে আমরা গুলি করব, হ্যাঁ আজকের মধ্যে যদি সমাধান না হয়। তারপর আমাদের যারা অফিস স্টাফ ছিল তাদেরকে হুমকি দিচ্ছে যে আপনারা যদি অফিসের নিচে নামেন আপনাদেরকে উঠায় নিয়ে যাব, মারধর করব, এই ধরনের আর কি হুমকি দিচ্ছিল। এই ঘটনার আগে ডিশ লাইন বিচ্ছিন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। রক্তের নাকি বন্যা বয়ে দিবে, তারা এই টাইপের হুমকি আমাদেরকে দিচ্ছে এবং সাইড থেকে এই টাইপের হুমকিগুলো আসতেছে যে আমার হাজবেন্ড যদি গিয়া ওখানে লাইন লাগায় বা লাগানোর চেষ্টা করে তখন তারা এই রক্তের বন্যা বয়ে দিবে। যেরকম কাগজ দেখাচ্ছে সেটা যে কোনো সময় বানাতে পারে মানুষ। এই জিনিসগুলো কিন্তু কোনো ডকুমেন্টেড না, কোনো গভর্নমেন্ট অথরিটি দেয় না আপনাকে, না যেমন যে কোনো কিছু মানুষ বানাতে পারে। এটা তাদের এটা ওই যে বললাম 15 সাল পর্যন্ত আমার ছিল, এখন তারা নিয়েছিল, এখন আমি পুনরায় সেটা চাচ্ছি। এদিকে পুলিশ বলছে মামলার এজাহার নামীয় অভিযুক্ত দুজনের মধ্যে একজন গালিব ও মিথুন নামে আরেকজন গ্রেপ্তার হয়েছে। গালিবকে র্যাব 13 ও মিথুনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য পেয়েছি, তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা আসামি গ্রেপ্তারে এবং সত্য উদ্ঘাটনে সচেষ্ট আছি। এ বিষয়ে আমরা তৎপর আছি। এই সম্পর্কিত আমরা শুনেছি, কিন্তু এখনো আমাদের কাছে আসে নাই বা আমাদের কাছে এরকম অথেন্টিক কোনো নাই, তথ্য নাই। কোতোয়ালি থানা এলাকায় আইন শৃঙ্খলা অবশ্যই স্বাভাবিক আছে এখানকার জনগণের সহযোগিতায়। আর যে কোনো পরিস্থিতিতে আমরা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা সচেষ্ট আছি এবং ইনশাল্লাহ আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা সক্ষম। এজাহার নামীয় আরেক আসামি আকিবুল রহমান মনুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হাসান আহমেদ, ৭১। ঈদ উল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি। ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হলেও বাস যাত্রীরা টিকিট কেনার সুযোগ পাচ্ছেন অনলাইন এবং অফলাইনেও। তবে অনলাইনে টিকিট সংকট, কালোবাজারি সহ নানা অভিযোগ আছে বাস যাত্রীদের। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের এই লম্বা সারি পরিবার ও আপনজনের সঙ্গে ঈদ করতে যাবার প্রস্তুতি। সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। উদ্দেশ্য সরকার নির্ধারিত আগাম 13 মার্চ থেকে 19 মার্চের অগ্রিম টিকিট কেনা। তবে বাস টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইনে টিকিট সংকট, কালোবাজারি সহ নানা অভিযোগ আনেন যাত্রীরা। অনলাইনের ক্ষেত্রে দেখা গেল যে টিকিট হলো আপনার বাসের হলো 40টা সিট থাকে, তো ওরা সম্পূর্ণ টিকিট ছাড়ে না এবং সিটগুলো থাকে হলো সবার পিছনে। যখন টিকিট ছাড়ছে 8টার সময়, তার আগে 7টার সময় ওনারা একজন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে টিকিট শেষ হয়ে গেছে। পরে এখানে আরও সাংবাদিক ভাই ছিল, ওনারা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তারপর ওই জিনিসটা সর্ট আউট হয়েছে। আপনি যদি আগামীকাল আসেন আপনার টিকিট পাবেন না, আর আপনি যদি আসেন আপনাকে এক্সট্রা পেমেন্ট করে এরপর টিকিট নিতে হবে, অথচ আপনি অথরাইজড ভাবে পাবেন না, আপনাকে কোথাও ব্ল্যাক থেকে টিকিট নিতে হবে। 5টা লোককে যদি আমি 18 তারিখের একটা গাড়িতে সিট দিই, তাহলে আমার 5টা লোকের কয়টি সিট গেল? 4-5টা অলরেডি আমি সেল দিয়েছি, আমার কল্যাণপুর থেকে অবশ্যই বেচতেছি, তাহলে তো এক গাড়িতে আর সিট থাকে। আপনি বলেন সব 18, যেমন চাহিদা এই যে টিকিটগুলো দিচ্ছি সব 18 তারিখ। আপনি দেখেন এখানে সব 18 তারিখ যা আছে, বা বাকি যারা আছে তাদেরও চাহিদাটাই 18 তারিখেই যাবেন সবাই। এদিকে অনলাইনে শতভাগ অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আজ আগাম 13 মার্চের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুর 1 ঘন্টার মধ্যেই সকল টিকিট বিক্রি হয়ে যাবার দাবি করেন তারা। আজকে আমাদের কোটা ছিল, সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। আর এটা এই টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট হয় 21 লাখ। আগামী 9 মার্চ পর্যন্ত চলবে ট্রেনের এই আগাম টিকিট বিক্রি। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। কুষ্টিয়ায় লালন শাহের আখড়াবাড়িতে শেষ হচ্ছে দোল উৎসব। এবার রোজার কারণে সংক্ষিপ্ত করা হয়েছে আয়োজন। শুধু সাধু সঙ্গের মধ্য দিয়ে শেষ করা হলো উৎসব। এবার গ্রামীণ মেলার আয়োজন হয়নি। শাহিন আলীর তথ্য, ছবিতে প্রতিবেদন। সাধক ফকির লালন শাহ জীবনদশায় দোল পূর্ণিমা রাতে তার ভক্ত ও শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধু সঙ্গে। শাহজির মৃত্যুর পর থেকে সেই রেওয়াজ ধরে রেখেছেন তার ভক্তানুরাগীরা। তবে এবার রমজান মাস হওয়ায় আখড়াবাড়ির আঙিনায় থাকছে না গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দূর দূরান্ত থেকে আসছে সাধুগুরুরা। চাওয়া পাওয়াটা আমাদের কাছে মুখ্য না, মুখ্য হলো আমরা মানব ধর্মকে বিশ্বাস করি, সাহায্যকে ভালোবাসি। ছোট বড় বালক বৃদ্ধ সব বাইকে নিয়ে এই
এই দিনটাতেই উনি প্রচার করেছেন। সাইজি গাজার বিরুদ্ধে বলছেন, গাজায় দম চড়িয়ে মোনা বোম কালিয়ার বলিস না। শুধু ভক্ত ও অনুসারীরা তাদের রীতি অনুযায়ী পালন করছেন দোল উৎসব। শুনছেন লালনের বাণী। সেখানে নিজের আত্মতৃপ্তির কারণে আসি, এখানে আসলে ভালো লাগে। লালন সাইকে জানার জন্য, তার ব্যাপারে রিসার্চ করার জন্যই আমরা আসছি। আমি আমার সহ আমার ভার্সিটির আরো অনেক ফ্রেন্ডরা সাধু সঙ্গ দেখার জন্য আসলাম। এবার চিরচেনা কুষ্টিয়ার ছেউদিয়ার লালন আখড়াবাড়ি লাখো ভক্তের আয়োজনে উৎসব মুখর হয়নি। শাকিলা সিথি, ৭১। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৪০ বছর ধরে নিজ বাড়িতে দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছেন আখতারুজ্জামান নামে এক স্কুল শিক্ষক। পাখির খাবারের জন্য ৫০ শতক জমিতে চাষাবাদ করা হয়েছে কলা, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ, আর ২টো পুকুরে চাষ করা হয়েছে ছোট মাছের। পটুয়াখালী জেলা প্রশাসন সরকারিভাবে এই বাড়ির নামকরণ করেছে বিহঙ্গ বিলাস। মিলন কর্মকার রাজুর তথ্য, ছবিতে প্রতিবেদন। গাছের চূড়ায় সাদা বকের সারি, সারাদিন নানা পাখির কিচিরমিচির শব্দে মুখর চারদিক। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৪০ বছর ধরে নিজ বাড়িতে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছেন স্কুল শিক্ষক আখতারুজ্জামান। দেশীয় ও পরিযায়ী প্রজাতির অন্তত ৫০ ধরনের পাখির বাসা তার বাড়িতে। কোনো শিকারী ভিড়তে পারে না তার বাড়ির সীমানায়। পারিবারিকভাবেই আমাদের এই পাখি আমাদের বাড়িতে থাকে, আমরা দেখে আসছি। তা আস্তে আস্তে পাখির সাথে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে। চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে থেকে, আমি টাকা পয়সার জন্য এরকমের চিন্তা করি না, আমার কাছে প্রকৃতির ভালোবাসাটা এবং এই পাখির প্রেমটাই আমার কাছে সবচেয়ে মুখ্য বিষয়। পাখির খাবারের জন্য ৫০ শতক জমিতে চাষ করেছেন কলা, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ, আর ২টি পুকুরে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ। পরিবারের সদস্যরা মিলে করেন পাখিদের যত্ন। আমার স্কুলের বন্ধুরা এই পাখি দেখতে আসে, আমার স্যারেরা এই পাখি দেখতে আসে, এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ আমাদের এই পাখি বাড়ি প্রদর্শন করতে আসে। এটা দেখে আমার খুবই ভালো লাগে। এটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সংরক্ষিত, এগুলো ধরা মারা খাওয়া যাবে না। পাখিদের এই অভয়ারণ্য দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা পাখি প্রেমীরা। পাখিদের প্রতি শিক্ষক পরিবারের এই আন্তরিকতা দেখে পটুয়াখালী জেলা প্রশাসন এই বাড়িটির নামকরণ করেছে বিহঙ্গ বিলাস। এ বিষয়ে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা। জেলা প্রশাসনের সিম্বল এবং আমাদের যে লোগো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা একটি সাইনবোর্ড এখানে দিয়ে দিই। যেহেতু আমাদের কাছাকাছি কুয়াকাটা একটি টুরিস্ট এরিয়া, আমরা আমাদের যে পর্যটকরা আসেন তাদেরকে শীতকালে অতিথি পাখি সহ বিভিন্ন পাখি দেখার জন্য এটা নতুন ধরনের একটি টুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আনুষ্ঠানিকভাবে এ বাড়িটি পাখির অভয় আশ্রম হিসেবে ঘোষণা করায় বন্য পাখির সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।